আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব গ্যাস চার্জের প্রক্রিয়াকরণ কিভাবে সম্পন্ন করতে হবে। এখন ফ্রিজ হোক এসি হোক, আমরা গ্যাস চার্জ করার পূর্বে আমাদের কি কি প্রক্রিয়াকরণ আছে সেগুলো আমাদেরকে আগে জানা লাগবে, তারপরে আমরা গ্যাস চার্জে যাব। প্রক্রিয়াকরণের মধ্যে অর্থাৎ কাজের প্রথম ধারাবাহিকতা, নিয়ম যাকে বলা হয়, তার মধ্যে আমরা যদি এই ফ্রিজটার এখন গ্যাস চার্জ করতে যাই, সর্বপ্রথমে আমাদের কি চেক করতে হবে, একটা একটা করে ধাপে ধাপে আগাইতে হবে। সর্বপ্রথম আমরা চেক করব কি কম্প্রেসর, যে আমাদের কম্প্রেসর ঠিক আছে কিনা, কম্প্রেসর পাম্পিং ঠিক আছে কিনা। তারপরে কি চেক করব কন্ডেন্সার, কন্ডেন্সার ঠিক আছে কিনা, ভিতরে ময়লা আছে কিনা, কালি আছে কিনা। এরপর আমরা চেক করব কি ইভাপোরেটর, ইভাপোরেটরের ভিতরে তৈলাক্ত পদার্থ আছে কিনা, পানি আছে কিনা, বা কোনো ময়লা আবর্জনা প্রবেশ করছে কিনা, এইগুলা। তারপরে কি চেক করব ফিল্টার আমাদের নতুন লাগাইছি কিনা না পুরাতনটাই রেখে দিছি। এরপরে চেক করব কি ক্যাপিলারি। তাহলে কয়টা অংশ? কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর, ফিল্টার, ক্যাপিলারি। কয়টা হলো? পাঁচটা। এই পাঁচটাই হইলো মেকানিক্যাল সাইকেলের ডিভাইস। পাঁচটা। পাঁচটা ছাড়া ফ্রিজে কিছু নাই, পাঁচটা ছাড়া এসিতেও কিছু নাই। এসির মধ্যেও এই পাঁচটাই আছে, ফ্রিজের মধ্যেও এই পাঁচটাই আছে। তবে এসি কন্ট্রোলারের জন্য সার্কিট ব্যবহার করা হয়, ফ্রিজ কন্ট্রোলারের জন্য ইনভার্টার ছাড়া কোনো সার্কিট ব্যবহার করা হয় না। বেশিরভাগ ফ্রিজ কি ম্যানুয়াল, এবং ইদানিং কিছু কিছু ফ্রিজ বেরিয়েছে যেগুলো হলো ইনভার্টার, সেগুলোতে কন্ট্রোলার সার্কিট থাকে। আর ফ্রিজ এবং এসির মধ্যে পার্থক্য শুধু একটাই, যে এসি কন্ট্রোলার রিমোটের মধ্যে অন অপশন করা থাকে, ফ্রিজের মধ্যে এটা থাকে না। তবে ইদানিং কিছু ফ্রিজ বের হয়েছে, সেগুলো ডিসপ্লে সিস্টেম, ভিন্ন ধরনের কিছু মডিফাই জিনিস এখন বাজারে আসছে। তার 80% 90% কিন্তু তোমাদের এই ধরনের কাজই করতে হবে। তাহলে আমরা যদি একটা ফ্রিজের গ্যাস চার্জ শুরু করি, তাহলে আমাদের এই পাঁচটা কাজ করতে হবে আগে। পাঁচটা কাজের মধ্যে প্রথমে কি চেক করবো আমরা? কম্প্রেসারের পাম্পিং ঠিক আছে কিনা, এম্পিয়ার ঠিক নিতেছে কিনা, কম্প্রেসার তেল মারতেছে কিনা, ইত্যাদি ভালোভাবে আমরা আগে দেখে নেব। তারপরে আমরা ওয়াশ করে নেব কন্ডেন্সার, তারপরে আমরা ওয়াশ করে নেব ইভাপোরেটর, তারপরে আমরা ওয়াশ করে নেব ক্যাপিলারি, তারপরে আমরা ফিল্টার চেঞ্জ করে দেব। ফিল্টার কোনো আর ওয়াশ করবা না, ফিল্টার কি করবা? পরিবর্তন করে দেবা। তো ফিল্টার কয় ধরনের পাওয়া যায়? দুই ধরনের, সিলিকা জেল আর হলো সিলিকা জেল ছাড়া। তো তোমরা যদি সিলিকা জেল দাও তাহলে সবচেয়ে উত্তম হয়। সিলিকা জেল দিলে কি হয়, এর ভিতরে যে সিলিকা জেলগুলি যে আছে, ওই জেলগুলা এর ময়লা আবর্জনাকে ভালোভাবে আটকায় দেয় এবং গ্যাসটাকে নির্যাস করে ইভাপোরেটরে ক্যাপিলারির মাধ্যমে প্রবেশ করে। আর সিলিকা জেল ছাড়া দিলে এই যে ক্যাপিলারির মাঝখানে এসে বেশিরভাগ সময় ব্লক হয়ে যায়। এরপর কি হয়? সোকিং শুরু হয়ে যায়। তো আমরা পর্যায়ক্রমে এই পাঁচটা ধাপ সম্পন্ন করার পরে হইলো আমরা কি করব? ভ্যাকুয়াম করব। এরপরে আমরা ভ্যাকুয়াম করব। তো ভ্যাকুয়াম কিভাবে করা যায়? তিন পদ্ধতিতে করা যায়। তিন পদ্ধতির মধ্যে একটা হলো ভ্যাকুয়াম মেশিন দ্বারা ভ্যাকুয়াম করা, দুই নাম্বার হলো ভ্যাকুয়াম কম্প্রেসার দ্বারা ভ্যাকুয়াম করা, তিন নাম্বার হলো ফ্রিজের নিজস্ব কম্প্রেসার দ্বারা এই অতিরিক্ত ক্যাপিলারির একটা ডিসাইড লাইন বাই করতে হবে, আলাদা লাইন বের করে ভ্যাকুয়াম করা। এটা এসির মধ্যেও আছে, ফ্রিজের মধ্যেও আছে। এসির কন্ডেন্সারের মধ্যে দেখবা যে এরকম একটা পাইপ কাটা আছে বাঁকানো, ওইটাতে তারা ভ্যাকুয়াম করছে, ভ্যাকুয়াম করে ওটাকে সিল করে দিচ্ছে। অর্থাৎ তুমি যদি ফ্রিজের কাজটা পরিপূর্ণভাবে শিখো, এসির কাজটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। কারণ এখানে যেভাবে কাজ করবা, ওখানে ঠিক একইভাবে কাজ তোমাকে করতে হবে তুমি নতুন অবস্থায় যদি কাজ করো। তো ভ্যাকুয়াম করবা। এখন তোমার ভ্যাকুয়াম করার টাইম নির্ভর করবে ফ্রিজটা কত বড় এবং তোমার ভ্যাকুয়ামটা কি সাইজের, বুঝতে পারছো? তো ভ্যাকুয়াম তোমাদের এই কম্প্রেসার মনে করো এটা হলো 180 ওয়াট বা 200 ওয়াট, তাহলে এইটার কম্প্রেসার 150 ওয়াট। তার মানে ঠিক আছে, এটা বেশিক্ষণ করা লাগবে না। এই কম্প্রেসার দ্বারা মাত্র 30 মিনিট বা 25 থেকে 30 মিনিট ভ্যাকুয়াম করলে কিন্তু তোমার এই ভ্যাকুয়ামটা সম্পন্ন হয়ে যাচ্ছে। তো ভ্যাকুয়াম আমরা সম্পন্ন হয়ে গেলে ভ্যাকুয়াম আমরা ডাবল গ্যাস ম্যানিফোল্ড করতে পারি, সিঙ্গেল গ্যাস ম্যানিফোল্ড করতে পারি। তো এইটা কি সিঙ্গেল গ্যাস ম্যানিফোল্ড। তো ভ্যাকুয়াম করার সময় আমরা কি করব? দুইটা জিনিস লক্ষ্য করব। একটা হলো যখন আমরা এই হোস পাইপটা লাগাবো চার্জিং এর সাথে, হ্যাঁ লড়ে না, যে হোস পাইপটা যখন লাগাবো এখানে কিন্তু একটা পিন থাকবে, এটা চার্জিং লাইন, চার্জিং লাইনে একটা পিন থাকবে। এই হোস পাইপের পিন ওই পিনকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে এটা ফাঁক হবে, ফাঁক হইলে কিন্তু বাতাসটা বের হবে। এখন যদি তুমি হোস পাইপ লাগানোর সময় এটার পিন ওই নন রিটার্নের পিনকে ধাক্কা না দেয়,
তাহলে কিন্তু বাতাস যাইতেও পারবে না, আসতেও পারবে না, তাহলে তোমার ভ্যাকুয়ামটা হচ্ছে না। তারপরে এটা লুজ দিবা, লুজ দেওয়ার পরে তুমি দেখবা যে ভ্যাকুয়াম টানতেছে কিনা, এই হুজ পাইপের মাথাটা খুলবা। এরপরে তুমি এখানে পাইপ সেট করবা, পাইপ সেট করার পরে চাবি লুজ দিবা, চাবি লুজ দেওয়ার পরে কম প্রেসারটা বা চালু দিলা, ভ্যাকুয়াম এখন হচ্ছে। এই যে এখন ভ্যাকুয়াম হচ্ছে, কাটার শূন্যের দাগে আছে। তো এটা কি মিটার ব্যবহার করতেছো এখানে? লো প্রেসার মিটার ব্যবহার করছো। কি জন্য? লো প্রেসার মিটারের কাটার গোলা কি থাকে, দাগ দাগ গুলো একটু ফাঁক থাকে, বুঝতে একটু সুবিধা হয়, এই জন্য লো প্রেসার মিটার ব্যবহার করতেছি। তো আমরা এখন ভ্যাকুয়াম চলমান আছে আমাদের, ভ্যাকুয়াম করার আগে আমাদের কাজ করার যে প্রক্রিয়াকরণ গুলো আমরা একটু জেনে নিলাম। এখন আমরা ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়ামটা শেষ হলে মাঝে মধ্যে পুরাতন ফ্রিজ যদি বেশি পুরাতন হয়ে যায় তাহলে অ্যান্টি ময়েস দিতে হয়, বা যেটাকে তোমরা 1000 বলো, এটা দিতে হয়। এটা কেন দিতে হয়? এটা কিন্তু একটা ক্ষয়কারক পদার্থ। এটা বেশি মাত্রায় ইউজ করলে যে কপার টিউব আছে এগুলা ক্ষয়প্রাপ্ত হয়, লোহার টিউব আছে, অ্যালুমিনিয়াম টিউব আছে, এগুলা ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু আমরা কি জন্য ব্যবহার করি? এই যে ভিতরে তৈলাক্ত পদার্থ, ময়লা আবর্জনা, ময়েশ্চার ইত্যাদিকে ধ্বংস করার জন্য আমরা এই অ্যান্টি ময়েস বা 1000টা ব্যবহার করি। কিন্তু বেশি পরিমাণ ব্যবহার করা যাবে না, এদিক থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা প্রক্রিয়াগুলো সম্পন্ন করলাম। তো এখন ভ্যাকুয়াম চলুক। ভ্যাকুয়াম মনে করো এখন হচ্ছে, তোমাদেরকে এখানে রেখে দাও, কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। আমরা যেহেতু ভিডিও করতেছি, লম্বা করবো না ভিডিওটা রেখে। তুমি বলো, এইখানে এই পাইপটা এভাবে রাখা কি ঠিক হয়েছে? ঠিক হয় নাই। কি জন্য? এটাকে আরো ছোট করতে হবে, এটাকে আরো ছোট করে প্যাঁচটাকে চিকন করে দিতে হবে, দেখতে সুন্দর দেখা যায়। যেহেতু তোমরা কাজ শিখতেছো এই জন্য এরকম রাখছো। ফিল্টারটা কি এভাবে রাখবা? কখনো ফিল্টারটাকে এভাবে রাখবে না। ফিল্টারটা কি করবা, কাজ শেষ হয়ে গেলে ফিল্টারটাকে এই যে এইভাবে ভাঁজ করে এভাবে দিয়ে দিবা, একবার এরকম থাকবে। আর এই পাইপটাকে আরো চিকন করতে হবে, চিকন করে প্রয়োজনে এই জায়গায় একটা টাই দিয়ে আটকায় দিবা, টাই দিয়ে আটকায় দিবা, মানে কাজের একটা সৌন্দর্যতা থাকতে হবে। আর এটাকে এভাবে বাড়তি থাকবে, এটাকেও কি করবা, ভিতরের দিকে, এটাকেও ভিতর দিকে বাঁকা করে ঢুকাই দিবা। তার কারণ ফ্রিজটা যখন মেরামতের পরে পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন নিয়ে যাবা, তখন তো এগুলা সমান থাকতে হবে, ক্যাপাসিটার এই লাইনগুলা ঠিক থাকতে হবে, পরিপূর্ণ পার্টটা একটা সৌন্দর্য থাকতে হবে। সৌন্দর্য না থাকলে তো তুমি নেওয়ার সময় নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে ঠিক আছে, তাহলে ভ্যাকুয়াম হোক। ভ্যাকুয়াম হওয়ার পরে আমরা গ্যাস দিব। তাহলে আমাদের ভ্যাকুয়ামের সময়সীমা কিন্তু শেষ হয়ে গেছে। প্রথমে চাবিটা টাইট দাও, চাবিটা টাইট, হ্যাঁ চাবি টাইট দাও। এখন আমরা গ্যাস চার্জ দিব, মানে গ্যাস দিব ভিতরে। কিভাবে গ্যাস চার্জ করবো? গ্যাস চার্জ করবা এখন, তাহলে তুমি এখন ওই যে কম প্রেসারের হুজ পাইপটা খোলো, ভ্যাকুয়ামের হুজ পাইপটা খোলো। আমরা কিন্তু এখন গ্যাস দিচ্ছি। গ্যাস দেওয়ার ভিডিও আমাদের অনেক আছে, তারপরেও তোমাদের ব্যাস দেখানোর জন্য আমাদের অবশ্যই করতে হবে। এখন কিন্তু ভ্যাকুয়াম শেষ হয়ে গেছে, চাবিটা টাইট আছে, এটা খোলা আছে। তো এখন গ্যাসের সিলিন্ডার লাগাও। আমরা প্রেসার দিয়ে গ্যাস দিব। এটা কত নম্বর গ্যাস দিচ্ছি? 134। কিন্তু 134 নম্বর গ্যাসের চার্টে আছে কত? 80-85 বন্ধ অবস্থা দিতে হবে। কিন্তু পুরাতন ফ্রিজের ক্ষেত্রে আমরা কিন্তু 80-85 কখনো দিব না, আমরা কিন্তু একটু কম দিব। কম দিয়ে আমরা গ্যাসের ফ্রিজটাকে চালু করব। চালু করার পরে যদি আমাদের মনে হয় গ্যাস দেওয়া লাগবে, তারপরে কিন্তু আমরা গ্যাস দিব। আর যদি আমরা ওজনে দেই, তাহলে ফ্রিজের বডিতে যা লেখা আছে সম্পূর্ণ টুকি একবারে দিব। যদি 100 গ্রাম লেখা থাকে, আমরা 100 গ্রামে দিব বা 90 গ্রাম দিব, কিন্তু বেশি দিব না। গ্যাস ছাড়ছো? আচ্ছা, গ্যাস ছাড়া হয়ে গেছে। এখন প্রক্রিয়াটা হলো কি, এই যে এখানে পার্জিং করতে হবে। কি জন্য করব? এর ভিতরে যে বাতাসটা আছে এটাকে বের করার জন্য। এই যে বের করে দিছি। তো এখন গ্যাস দিতে হবে। গ্যাস আপনি হুজুর দেন, হুজুর আপনি গ্যাস ছাড়েন, আস্তে আস্তে করে ছাড়েন, যাতে আমরা একটু দেখতে পাই। হ্যাঁ দেন, ছাড়েন, অসুবিধা নেই। চাপ দিয়ে ধরে ছাড়েন, চাবি ছাড় দেন, যাক। হ্যাঁ যাক। যাইবো, গ্যাস যাবো, গ্যাস যতটুকু আছে ফ্রিজ হয়ে যাবো, সমস্যা নেই। বাস বন্ধ করে দেন। এই দিছি। এখন এখানে থাক। লাইনটা, ফ্রিজের লাইন কোন পাশ থেকে দিব? এই পাশ থেকে দিতে হবে। যাও তাহলে এই পাশ থেকে ফ্রিজের লাইনটা দাও। ওই পাশে কারেন্ট নিচ্ছে 1.5 বা 1.3। প্রথমে বেশি নিবে, তারপরে আস্তে আস্তে কমবে। তার কারণ এখন তুমি গ্যাসটা দিছো, এই যে কমতেছে। এখন কিন্তু আস্তে আস্তে কমে যাবে, ক্যাপাসিটার নাই লাগানো। ঠিক আছে? ক্যাপাসিটার লাগানো থাকলে আরো কমবে, মিটারও তো কমবে, মিটার কমবে। তবে তোমরা গ্যাসের চাপ যাই রাখো, সাকশন প্রেসার তোমাদের কত দাঁড়াবে? 12 থেকে 15।
অর্থাৎ রানিং অবস্থায় সাকশন প্রেসার তোমাদের আসবে 12 থেকে 15, কিন্তু 134 নম্বর গ্যাসে আমরা পর্যবেক্ষণ করে গ্যাস চার্জ করে অনেকবারে দেখা গেছে যে আমাদের 8 থেকে 10-এর মধ্যে হইলেই কিন্তু আমাদের ফ্রিজটা ঠান্ডা হয়ে যায়। আমরা এই যাবৎ পর্যন্ত কাজের অভিজ্ঞতা থেকে বুঝতেছি। কিন্তু আমাদের চার্টে দেওয়া আছে কত 12 থেকে 15 চার্ট, কিন্তু একটা এস্টিমেট দেওয়া আছে, লিমিট দেওয়া আছে, এর উপরে তোমরা যাইতে পারবে না, ঠিক আছে। কিন্তু নিচে থেকে যদি তোমার ফ্রিজটা কমপ্লিট হয়ে যায়, গ্যাসটা যদি পরিপূর্ণ হয়ে যায়, সাকশন ঠান্ডা হয়ে যায়, ভিতরে যদি বরফ হয়, নরমাল যদি ঠান্ডা হয়, কন্ডেন্সার যদি হিট হয়, অ্যাম্পিয়ার যদি ঠিক থাকে, তাহলে তোমার 8 বা 10-এর মধ্যে রাখলে কোনো অসুবিধা নাই। তোমাকে চার্টে যা লেখা আছে তাই দিতে হবে এবং কোনো ভিত্তি নাই। তোমাদের ফ্রিজটা সম্পূর্ণ গ্যাস চার্জ হয়েছে কিনা সেটাও তোমাকে দেখতে হবে। পুরাতন ফ্রিজের ক্ষেত্রে এটা কিন্তু 19-20 হবে। আর যারা কোম্পানি ফ্রিজ তৈরি করেন তাদের অ্যামাউন্ট লেখা থাকে, তারা কিন্তু ওজনে পরিমাপ করে গ্যাস দেন, ওখানে মিটারে কত আসলো সেটাও দেখে, আর ওজনে পরিমাপ করে দিলে একবারে দেওয়া হয়ে গেছে, এখানে আর গ্যাস দেওয়া লাগবে না, গ্যাস আমি এস্টিমেট ঠিকভাবে দিছি, আমার ফ্রিজ এমনিতেই ঠান্ডা হবে। আর যখন আমরা ওজন ছাড়া পরিমাপ করে গ্যাস দেই, যখন ঠান্ডা না হয় তখন আমরা কি করি, এই গ্যাস মনে হয় কম দিচ্ছি আর একটু গ্যাস দেই, এই গ্যাস মনে হয় বেশি গেছে একটু গ্যাস ছেড়ে দিই, এরকম মনের ভিতরে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে যায়। কথা বুঝতে পারছো? তোমরা ছোট ছোট মিটার পাওয়া যায়, স্কেল পাওয়া যায়, তোমরা কিনে নেবা, ওয়ার্কশপে যখন গ্যাস চার্জ করবা তোমরা তখন ওজনে গ্যাস চার্জটা দিবা, তাহলে তোমাদের মনের ভিতরে এটা থাকবে না। কথা বুঝতে পারছো? আর যদি মনে করো যে আমি ধীরে ধীরে গ্যাস চার্জ করবো, 50%-এর নিচে কখনো গ্যাস দিয়ে ফ্রিজ চালু করবো না, তাহলে ভ্যাকুয়াম নষ্ট হয়ে যাবে। মনে করো 100 গ্রাম গ্যাস লাগবে, এখানে কম পক্ষে 60 গ্রাম গ্যাস তোমাকে দিতে হবে। এখন যদি 40 গ্রাম 50 গ্রাম দিয়ে মানে চালু করা শুরু করে দাও, আবার দেওয়া গ্যাস মানে চালু করে দিলা ফ্রিজ, গ্যাসও দিতেছ, এইভাবে কিন্তু দেয়, যারা দোকানে কাজ করে তারা কিন্তু এইভাবে দেয়, এই 2 পাইপ গ্যাস দেয় কিন্তু ফ্রিজটাকে চালু করে দেয়। কিন্তু এতে কি হয়, দুইটা ক্ষতি হয়। একটা ক্ষতি হলে তোমার ভ্যাকুয়ামটা নষ্ট হয়ে যায়, আর একটা ক্ষতি হয় তোমার এই কম্প্রেসারে পাম্পিং সমস্যা হয়। কেমন? এই যে কম্প্রেসার রানিং অবস্থায় তুমি বারবার গ্যাস দিচ্ছ আর বন্ধ করতেছ, এতে তোমার কম্প্রেসারের পাম্পিং নষ্ট হবে। এসি হোক বা ফ্রিজ হোক, এই কাজটা করা যাবে না। তোমাকে আন্দাজ করতে হবে অন্তত যে 60 থেকে 70%, মানে তোমার যা লাগবে 60 থেকে 70% গ্যাস তুমি প্রবেশ করাই দেবা একবারে। দেওয়ার পরে তুমি ফ্রিজটা চালু করবা। তারপরে যদি তোমার মনে হয় যে গ্যাস বেশি হয়ে গেছে একটু ছেড়ে দিবা, গ্যাস কম হয়ে গেছে একটু দিবা। কিন্তু এইটা করা যাবে না যে 100 গ্রাম গ্যাস লাগছে 40 গ্রাম গ্যাস দিছি বা 50% কম দিছি, দিয়ে আমি ফ্রিজটা চালু করি আর একটু পরপর দিই, এটা কখনো করতে পারবো না। বুঝা গেছে? এই দেখো এখন আমাদের প্রেসার কত আছে বলো তো? 8 দেখি, ও বলছে 8 আছে, তা আমাদের এটা কিন্তু 20-এর ঘর, ঠিক আছে। এই জায়গায় আসলে 20 হবে, মাঝখানে থাকলে 10 হবে, তাহলে 10-এর থেকে একটু কম, তাহলে প্রেসার 8 আছে। এখন আমরা 8-এই রাখি। এখন সিলিন্ডারটা বন্ধ করো, বাকি হুস পাইপের গ্যাসটুকু আমরা দিয়ে দিই। বন্ধ করো, আমরা বাকি গ্যাসটুকু দিয়ে দিলাম। বন্ধ করছো? দেখি আমাদের কত দাঁড়ায় এখন। এই দেখো এখন 10, 11 চলে আসছে। এখন বন্ধ থাকবে, এখন আমরা গ্যাস দিব না, ঠিক আছে। টাইট দাও, কখন টাইট দাও, আমরা আর কোনো গ্যাস দিব না। দেখো এখন 10-ই আছে, 20-এর অর্ধেক না, দেখি 20-এর অর্ধেক না, যেহেতু 12 থেকে 15 থাকবে, তাহলে 20-এর অর্ধেক কত হচ্ছে 10। 10 কিন্তু আমাদের এখানে আছে, তাহলে আমরা কিন্তু এখন আর দিচ্ছি না। আমরা এখন ফ্রিজ কি করব, এখানে থাক, ফ্রিজ আমরা পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ শুরু আমাদের কি আসবে, প্রথমে কন্ডেন্সার। কন্ডেন্সার হিট হচ্ছে না, দেখো তো হাত দিয়ে ধরো, সমস্ত কন্ডেন্সার হিট হয়ে গেছে। এই দেখো হিট কতটুকু আসছে। লাস্ট হিট হলো ফিল্টার। ফিল্টার কিন্তু কখনোই অতিরিক্ত গরম করা যাবে না। যদি বুঝো যে অনেক বেশি গরম হচ্ছে, তাহলে তোমার দুইটা জিনিস বুঝতে হবে। একটা জিনিস হচ্ছে, হয় তুমি কন্ডেন্সার ছোট লাগাইছো, অথবা কন্ডেন্সার ঠিক আছে তুমি গ্যাস বেশি দিছো, এই জন্য ফিল্টার বেশি গরম হচ্ছে। ফিল্টার পর্যন্ত গরম থাকবে কিন্তু হালকা গরম থাকবে, কথা বুঝছো। আর যদি গ্যাসের মাত্রা বেশি হয়ে যায়, বা কন্ডেন্সারের মাত্রা ছোট হয়ে যায়, বা ইভাপোরেটরের মাত্রা ছোট হয়ে যায়, কম্প্রেসারের সাইজ বড় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আন্দাজ করে গ্যাস দেওয়ার পরে আন্ডার ওভারটেক হয়ে এই ফিল্টারটা ওভার গরম হবে। ফিল্টার ওভার গরম হওয়ার লক্ষণ কিন্তু ভালো না, খারাপ। এটা নিয়ে আমরা থিওরি ক্লাস নেব। তো এখন ফিল্টার স্বাভাবিক গরম আছে, ধরে দেখো স্বাভাবিক গরম আছে, এরকম গরম থাকবে, পারলে আরো একটু কম গরম রাখবা, মানে ফিল্টার হালকা গরম থাকবে, তাহলে অ্যাকুরেট গ্যাস হবে। এখন ডিসচার্জ তোমার এটা গরম, এটা তোমার সাকশন। এখন এখন একটা ফ্রিজ, এটা হলো কি, এটা হলো
ফার্স্ট টাইপ একটা ফ্রিজ, এটা ডিপ কোথায়? উপরে। আর নরমাল কোথায়? নিচে। তাহলে এই ফার্স্ট টাইপ ফ্রিজটা কমপক্ষে তোমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা না চালালে তুমি ঠান্ডা বুঝতে পারবে না। কথা বুঝতে পারছো? তাহলে এই পর্যন্ত আমরা অপেক্ষা করি, তারপরে আমরা আবার ফিরে আসবো। তো আমাদের কিন্তু গ্যাস দেওয়া হয়েছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো আধা ঘন্টার মধ্যে আমাদের টেম্পারেচার কত নামছে একটু দেখাও, কাছে যাও। 2.5 টেম্পারেচার নামছে। এটা কি ডিবে দিছো না? ডিবে, ডিবে 2.5 টেম্পারেচার নামছে, তার মানে কি ঠান্ডা হইতেছে। তো তোমাদের এখন গ্যাসের প্রেসার কত আছে? 11 প্রেসার আছে। তো তোমাদেরকে মনে হচ্ছে যে বেশি গরম হয়ে যাচ্ছে ফিল্টার মতো। যদি মনে করো তাহলে গ্যাসটা একটু ছেড়ে দিতে পারো, কারণ 12 থেকে 15 রাখার কথা, তোমাদের 11 আছে। তোমরা যদি মনে করো বেশি হয়ে যায় তাহলে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিবা, ঠিক আছে? তাহলে গ্যাস চার্জ কিন্তু পরিপূর্ণ ভাবে হয়েছে, কিন্তু ঘন্টা খানেক তোমরা না চালায় কিন্তু এটাকে ফাইনাল অ্যাডজাস্ট করতে পারবে না। তার কারণ হলো গ্যাসের প্রেসার যেহেতু তোমাদের 12 থেকে 15 লিমিট দেওয়া আছে, 12 নিচে আছে এখন, ঠিক আছে না? তাহলে কি করতে পারবা গ্যাস চার্জ? ফ্রিজের গ্যাস চার্জ, ফ্রিজের গ্যাস কয়টা আপাতত? দুইটা। কি কি? 800 আর হইলো 134। তবে কিছু কিছু ফ্রিজ আছে অন্য গ্যাস নাম্বারেও হয়। কাজ করতে করতে গেলে যখন পারবা তখন ওইগুলা তোমরা পাইলে যে গ্যাস নাম্বার দেওয়া আছে ওইটা দিয়ে তোমরা করবা। তা আপাতত 99% এই দুইটা গ্যাস ব্যবহার করা হয়। তবে বর্তমান যুগে যে ফ্রিজ গুলা আসছে, বর্তমান যুগে যে ফ্রিজ গুলা আসছে এই সব ফ্রিজ গুলাই কিন্তু 600 নাম্বার গ্যাসের বেশি। কেন বেশি? 600 নাম্বার গ্যাসে বিদ্যুৎ খরচ কম, পরিবেশ বান্ধব। বুঝতে পারছি? কিন্তু একটা সমস্যাও আছে, সেটা হলো বিস্ফোরক। এই গ্যাস কিন্তু অনেক ধার্য, সেদিকে সতর্ক থাকবা। তোমরা যখন 600 নাম্বার গ্যাস চার্জ করবা তখন তোমরা খুবই সতর্ক থাকবা। এই যে তোমরা ঝালাই করো ওয়েল্ডিং টর্চ বা গ্যাস টর্চ বা অনেকে আগুন টাগুন, এগুলা হইতে একটু সাবধান থাকতে হবে তোমাদেরকে। কারণ একটু গ্যাস ছাড়া মাত্র যদি আগুনের কোথাও রেশ পায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। এটা আমরা বুঝতে পারছি? সবাই বুঝতে পারছো? যদি বুঝে না থাকো তাও এখনো বলো, আমরা স্যার এখানে আছে আরো শিখাবে। তবে আমার ভিডিও এ পর্যন্ত আমি শেষ করলাম। তো দর্শক যারা দূর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আমরা কিন্তু প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করে থাকি। আর আমি সবসময় ক্লাসের ভিডিও দিই, ছাত্রদেরকে যেভাবে পাঠদান করানো হয় ওই পাঠদানের ভিডিও গুলাই কিন্তু আমি আপলোড করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।